আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। তারেক রহমানের প্রত্যাবর্তন ও শেখ হাসিনার নিয়তি। আরও থাকছে হাসিনার পক্ষের লোকদের ঘুষের বিনিময়ে পদায়ন করা হচ্ছে, যা বললেন হাসনাত। সর্বশেষ পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে নিয়তি যেন এক অনিবার্য পুনরাবৃত্তি। কারো জন্য তা আসন্ন প্রত্যাবর্তন, কারো জন্য তা নির্বাসন। ইতিহাসের এই সময়ে দুটি নাম, তারেক রহমান ও শেখ হাসিনা, দুটি বিপরীত দিকের প্রতীক হয়ে উঠেছে। একজন দীর্ঘ নির্বাসনের পর দেশে ফিরতে প্রস্তুত, অন্যজন দীর্ঘ শাসনের পর নিজেই নির্বাসিত। এই দুই বিপরীত যাত্রাপথই আজ বাংলাদেশের রাজনীতিকে নতুন প্রশ্নে, নতুন সংজ্ঞায় দাঁড় করিয়েছে। একসময় শেখ হাসিনার নেতৃত্বে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, সেটি আজ বিচার করছে তাকেই। তারেক রহমানের নাম উচ্চারিত মানে রাজনীতির মাঠে এক ধরনের উন্মাদনা ছড়িয়ে পড়ে। কেউ তাকে দেখে আশার প্রতীক হিসেবে, কেউ দেখে অতীতের স্মৃতি। কিন্তু অস্বীকার করার উপায় নেই, তার নামই আজ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি শিগগিরই দেশে ফিরব, নির্বাচনের তফসিল ঘোষণার আগে কিংবা পরে। এই একটি মাত্র বাক্যই যেন বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা হঠাৎ বাড়িয়ে দিয়েছে। বিবিসি বাংলাকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 2 পর্বের সাক্ষাৎকার গত কয়েকদিন ধরে আলোচনার বিষয়বস্তু। ভারতীয় একটি গণমাধ্যম তাকে নিয়তির সন্তান আখ্যা দিয়ে লিখছে, তার ফেরাকে দেখছে এক প্রকার ইতিহাসের পূর্ণ চক্র হিসেবে। একসময় শেখ হাসিনার শাসনামলে যার নাম উচ্চারণ পর্যন্ত দেশের মিডিয়ায় নিষিদ্ধ ছিল, আজ তাকেই ভারতের গণমাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। এ যেন নিয়তিরই খেলা। 2010 সালে শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন, তখন আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে দেশের মুক্তিযুদ্ধ মনস্ক মানুষ পর্যন্ত তাকে অভিনন্দনের স্রোতে ভাসিয়েছিল। তিনি তখন ছিলেন ন্যায় বিচারের প্রতীক, অপরাধের বিরুদ্ধে ইতিহাসের পুনর্জাগরণ। কিন্তু সময়ের চাকা ঘুরে আসছে, ন্যায় বিচারের প্রতীক নিজেই অভিযুক্ত। এ যেন এক ভয়ানক প্রতীকী দৃশ্য। রাষ্ট্রযন্ত্র, বিচার ব্যবস্থা, প্রশাসন, যেগুলো তিনি নিজের রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছিলেন, আজ সেগুলোই তাকে বিচারের মুখোমুখি করেছে। তার প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, যিনি একসময় 21 আগস্টের গ্রেনেড হামলার মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে নির্বাসিত হয়েছিলেন, ফিরতে প্রস্তুত প্রায় বিজয়ীর আত্মবিশ্বাসে বাংলাদেশের রাজনীতি তাই দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক মোড়ে, যেখানে ক্ষমতার পালাবদল মানে প্রতিশোধের নতুন অধ্যায়, আর ন্যায় বিচার হয়ে ওঠে রাজনৈতিক অস্ত্র। শেখ হাসিনার রাজনৈতিক জীবন একদিকে সংগ্রাম ও সাহসের, অন্যদিকে ক্ষমতার মোহে বন্দী এক দীর্ঘ ট্র্যাজেডির গল্প। 11 সময় তিনি ছিলেন বন্দী। সেই অভিজ্ঞতা তাকে মানবিক ও সহনশীল করে তুলবে, এমনটাই আশা করেছিল জাতি। কিন্তু ক্ষমতায় ফিরে তিনি যেন অতীতের শাসকদের একই ভুলের পুনরাবৃত্তি করলেন। বিরোধী দমন, প্রশাসন ও বিচার বিভাগের উপর দলীয় প্রভাব, নির্বাচনের নামে একদলীয় আধিপত্য, সব মিলিয়ে তিনি গড়ে তুললেন এমন এক শাসন ব্যবস্থা যা দেখতে গণতান্ত্রিক হলেও অন্তরে ছিল স্বৈরতান্ত্রিক। আরো মর্মান্তিক হলো, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তার কাছে ছিল ইতিহাস নতুন করে লেখার এক অনন্য সুযোগ। তিনি চাইলেই পিতার অসমাপ্ত স্বপ্নকে পূর্ণ করতে পারতেন, সহনশীল গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ক্ষমতার একক দখল। এর ফলে আজ রাজনৈতিক উত্তরাধিকার কলঙ্কিত। এই যেন ইতিহাসেরই প্রতিশোধ। যে রাষ্ট্রযন্ত্র তিনি নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিলেন, আজ সে রাষ্ট্রই তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। যেখানে তারেক রহমান প্রত্যাবর্তনের দ্বারপ্রান্তে, সেখানে শেখ হাসিনা রয়েছে নির্বাসনের দোরগোড়ায়। দীর্ঘ 15 বছরের শাসন, যা শুরু হয়েছিল উন্নয়নের অঙ্গীকারে, শেষ হলো তুমুল ছাত্র আন্দোলনের রক্তক্ষয়ী পরিণতিতে। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে যে তরুণদের উত্থান, তা মুহূর্তে রূপ নেয় সামগ্রিক গণ আন্দোলনে। রাজপথে একের পর এক সংঘর্ষ, হত্যাকাণ্ড, দমন নীতি, সব মিলিয়ে আন্দোলন পরিণত হয় সরকারের পতনের দাবিতে। অবশেষে ইতিহাসের চাকা ঘুরে যায়। যে ক্ষমতার কেন্দ্র 1 দশকের বেশি সময় অদম্য ছিল, সেটি ভেঙে পড়ে হঠাৎ এক বিকেলে। গত বছর গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। আজ সেই ভারত তার সহায়তায় তিনি বছরের পর বছর স্থিত ছিলেন। তারই মাটিতে আজ তিনি পরবাসিনী। রাজনৈতিক ব্যঙ্গের এই রূপটি যেন নিয়তির প্রতিশোধ।
বর্তমানে শেখ হাসিনা দিল্লির এক নিরাপদ স্থানে অবস্থান করছেন। তার পক্ষ থেকে প্রকাশিত কিছু বার্তায় তিনি নিজেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের শিকার বলে দাবি করছেন। তবে ভারত সরকার তার রাজনৈতিক কর্মকাণ্ডে খুব বেশি স্বাধীনতা দিচ্ছে না বলেই অনেকে মনে করেন। যে ভারত একসময় তাকে কূটনৈতিক মিত্র হিসেবে দেখত, এখন সেই ভারতই চাইছে বাংলাদেশের নতুন স্থিতিশীল সরকার গঠন হোক, যে সরকার তাদের আঞ্চলিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তাই হাসিনার কণ্ঠস্বরও সীমিত, তার রাজনৈতিক বার্তা মিডিয়ায় প্রায় অনুপস্থিত। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আপনি মন্ত্রণালয়ে যে বাদাম ও ফল ফ্রুট খান, প্রতিদিন সেই খরচের ন্যায় শিক্ষকরা বাড়ি ভাড়া চায়নি। ধরে নিচ্ছি 12,500 টাকা তাদের বেতন, তার 20% কত টাকা আসে? 2,500 টাকা আসে। আমি সাংবাদিক ভাইদের চ্যালেঞ্জ দিচ্ছি, ঢাকা শহরের কোথাও এই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে দেখেন, মফস্বলেও এই টাকা দিয়ে হবে না। সেই জায়গায় 500 টাকা বাসা ভাড়া, সকালে তো নাস্তা করলে 150 টাকা লাগে, এক কাপ চায়ের দাম এখন 10 টাকা। চলে যাচ্ছি পরের সংবাদে। রোববার আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার পর তাদের দেখতে চান হাসনাত আব্দুল্লাহ। এই সময় তিনি এসব কথা বলেন। রাস্তায় শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটি কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। অনতিবিলম্বে এই হীন কাজের জন্য সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশের শিক্ষক যারা আছেন তারা 12,500 টাকা নিয়ে অনেকে চাকরি শুরু করেন। আমার পরিচিত একজন শিক্ষক আছেন, 32 বছর ধরে চাকরি করেন। এই সময় পরে ওনার বেতন হয়েছে 22,000 টাকা। 1 কেজি ইলিশ মাছের দাম 2,800 টাকা। 31 বছর চাকরি করে যে বেতন হয়, তার 15% দিয়ে 1 কেজি ইলিশ কিনতে হয়, অথচ এই বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া হয় না। শিক্ষকরা বুক ফুলিয়ে সমাজে চলতে পারে না। উল্লেখ করে হাসনাত বলেন, শিক্ষকদের সবসময় পরিপাটি হয়ে সমাজে থাকতে হয়, অন্য মানুষের মতো তারা থাকে না, কারণ শিক্ষকরা সমাজে উদাহরণস্বরূপ। কিন্তু তাদের বেতন মাসে 15 থেকে 20,000 টাকা। পরিপাটি ফিটফাট থাকলেও মাসের শেষ 10 দিন শিক্ষকদের হীনমন্যতা নিয়ে চলতে হয়। হাসনাত বলেন, বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে শিক্ষা খাত, আর বাংলাদেশে সবার খাওয়া দাওয়া শেষ করে যদি কিছু থাকে তাহলে তা শিক্ষকদের দেয়া হয়। শিক্ষকদের বেতন না দিয়ে আন্তর্জাতিক মানের পড়াশোনা আশা করাকে রাষ্ট্রীয় প্রহসন বলে উল্লেখ করেন তিনি। এনসিপির নেতা বলেন, আমি যদি শিক্ষকদের প্রথম শ্রেণীর নাগরিক না করি, তাহলে কিভাবে প্রত্যাশা করি তারা প্রথম শ্রেণীর নাগরিক গড়ে তুলবেন? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা পুরনো পথে হাঁটবে না, বরং তারা হবে শিক্ষা বান্ধব সরকার। কিন্তু আমরা দেখলাম এই সরকারের শিক্ষা উপদেষ্টা হয়েছেন প্রমোশন বান্ধব সরকার। এই সরকারের প্রধান কাজ হলো পোস্টিং দেওয়া। হাসিনার আমলে যারা রাস্তায় এসে তার পক্ষে স্লোগান দিয়েছিল, অর্থের বিনিময়ে তাদের পদায়ন অব্যাহত রাখা। চলে যাচ্ছি পরের সংবাদে। পিআর পদ্ধতিতে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ 5 দফা দাবিতে তৃতীয়বারের মতো কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান। জামায়াতের 5 দফা দাবি হচ্ছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় পক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা।